নমস্কার, আমি সুচন্দ্র মুখার্জি। প্রতিদিনের মতন বিকাল 4টেয় আমরা যে টক শো নিয়ে আসি, প্রত্যেক দিন চেষ্টা করি নিত্য নতুন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাতে। তাদের জীবন থেকে আমরা চেষ্টা করি পজিটিভ ভাইবস নিতে, এবং সেই পজিটিভ ভাইবস চেষ্টা করছি যে আপনাদের মধ্যে কতখানি আমরা ছড়িয়ে দিতে পারছি। আমরা সাকসেসফুল হচ্ছি, বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে আসছেন, তারা আমাদের সঙ্গে কথাবার্তা বলছেন, চেষ্টা করছেন যতটা সম্ভব আমাদেরকে দিতে, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে দিতে। আমাদের এই পজিটিভ বার্তার একটি নবতম সংযোজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। এই যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, আমরা চেষ্টা করছি বিভিন্ন মানুষকে, বিভিন্ন সাংবাদিক মানুষদেরকে, যারা সমাজকে বার্তা দিতে চান, সমাজ গঠন করতে চান, তাদেরকে একত্রিত করার। আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব এই সমস্ত মানুষদেরকে নিয়ে একটি প্রতিষ্ঠিত অর্গানাইজেশন তৈরি করার। আজকে এই আমাদের টক শোতে যারা যারা পার্টিসিপেট করতে চান, যারা আমার সাথে সরাসরি এসে কথা বলতে চান, আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আসতে চাইছেন এবং টক শোতে বসতে চাইছেন, তারা সরাসরি এখানে আসুন। এছাড়াও আপনারা 6295890660 এই নাম্বারে ফোন করেও আপনারা আসতে পারেন। আমি আজকে দেরি না করে আমাদের টক শো এর যে যিনি বক্তা দেবরাজ সাহার সাথে পরিচয় পর্ব সেরে নেব। দেবরাজ বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রামের 2য় বর্ষের ছাত্র। দেবরাজ বরাবরই ভালোবাসে বিভিন্ন রকম বিতর্কে পার্টিসিপেট করতে। ডিবেট প্রোগ্রাম ওর খুব পছন্দের একটি বিষয়, এবং এর সাথে সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কেরিয়ার গড়তে চাইছি, বিভিন্ন রকম কাজ করতে চাইছি, তারা কিভাবে কাজটি করবেন, কিভাবে তাদের ভিউয়ার্স সংখ্যা বাড়াবেন, সেই নিয়ে আজকের আমাদের এই আলোচনা। সঙ্গে থাকুন, আমাদেরকে সাহায্য করুন আরো পজিটিভিটি নিয়ে, যাতে আমরা এগিয়ে যেতে পারি। দেবরাজকে পুরো পজিটিভ বার্তা মিডিয়া ফোরামের পক্ষ থেকে জানায় স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার দেবরাজ। প্রথমে আসবো যেখানে, সেটা হচ্ছে যে তোমার ছোটবেলাটা কেমন ছিল? দেখুন, তুমি বিতর্ক ভালোবাসো বললে। আমার ছোটবেলাটাই কেটেছে খুব আনন্দ সহকারে। ছোটবেলা থেকেই আমি বরাবরই যে কোনো পার্টিসিপেট বলুন বা যে ধরনের মানে কালচারাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতেই আমি পার্টিসিপেট করতাম। এমনকি আমি এই কারণেই পার্টিসিপেট করতাম আমার অভিজ্ঞতা অর্জনের জন্য, যে স্থান পেতে হবে বা পজিশন পেতে হবে এই জন্য নয়। এমনকি আমার বাবা মা এবং বাড়িতে আমার দাদু আছেন, ওনারাও আমাকে এই বিষয়ে এনকারেজ করতেন ছোট থেকেই। তা আস্তে আস্তে আমার সব বিষয়ে ভালো লাগাটা উঠে যায়। ছবি আঁকা সেটা ভালো লাগা ছিল, সেটা উঠে যায়। কবিতা পাঠ থেকে শুরু করে কবিতা আবৃত্তি সেটাও আমার উঠে যায়। একমাত্র আমার যেটা এখন অবধি যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। কারণ আমরা জানি যে তর্কে বহুদূর, মানে তর্কে না যাওয়াটাই ভালো, কিন্তু আমার ইচ্ছা থাকে যে তর্কে আমি যাবই যে কোনো বিষয়ে। ওই জন্য আমি লেখালেখিও করতাম, মানে এখনো করি। সেটা আমার এখনকার মানে পড়াশোনার সূত্রে হয়তো হয়ে ওঠে না সব দিন, কিন্তু করি। এবার এই প্রত্যেকটা লেখালেখির বিষয়ই আমার থাকে তর্ক, যেন মানুষ যেন এটাকে নিয়ে কথা বলে। কারণ আমি তাকে সে যে পজিটিভ বার্তাটা দেবে, আমি যেন সেটা নেগেটিভ বার্তা দিতে পারি, বা ও যদি নেগেটিভ বার্তা দেয় আমি যেন পজিটিভ বার্তাটা দিতে পারি। তো আমি বিতর্ক প্রতিযোগিতায় গত বছরের, এমনকি তার আগের বছর আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফ থেকে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়, যেখানে আমি বীরভূম জেলার বিজয়ী হই। তারপর সেটা স্টেট লেভেলে আর যেতে পারিনি, কারণ আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। এবছরও আবার হবে, তো আমি আপ্রাণ চেষ্টা করব যে সেটা যেন মানে আমি স্টেট লেভেলে যেন যেতে পারি, এবং কি আমি আমার রাজ্যকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। তাছাড়া গতকালই বর্ধমান জেভিয়ার্স কলেজে একটা ডিবেটে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমি 2য় স্থান অধিকার করে আসি। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গণতন্ত্র যে সঠিকভাবে চলছে এই বিষয়ে আমাকে কিছু বলতে বলা হয়, তো আমি সেখানে 2য় স্থান অধিকার করে আসি। আর আজকে আপনাদের এখানে আসা, ছোট থেকে আমার বিতর্কটা ভালো লাগে, মানে বরাবরই। আর আমার বাড়িতে 80% প্রাইজই আমার বিতর্কের উপরে। একদমই তাই। আমাদের যারা যুব সমাজের আছে, তারা প্রত্যেকে কিন্তু বিতর্ককে এই মুহূর্তে অ্যাভয়েড করে, কারণ প্রত্যেকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি তো এর মধ্যে ইনভলভ নাও, সো লিভ ইট। তো এই যে তোমার ভালো লাগা, এটার জন্য কি মা বাবা কোনোভাবে ইন্সপায়ার করেছিল, না বন্ধু বান্ধব, কার ইন্সপিরেশন? না, এটা মা বাবা যে খুব ইন্সপিরেশন দিয়েছিল তা ঠিক নয়। এটা আমি পেয়েছিলাম একজন স্যারের কাছ থেকে, যিনি আমাদের স্কুলে পড়ান। সেই স্যার আমাকে প্রথমে এই বিতর্ক প্রতিযোগিতার নাম দেওয়া করান, কিন্তু আমি বুঝতে পারিনি যে বিতর্কর বিষয়টা কি থাকে। আস্তে আস্তে আমি যে স্যারের কাছে বাংলা পড়তাম সেই স্যারের কাছে আরো পুরো ডিটেলসটা জানি। এরপরে আমি কলেজের স্যারদের কাছ থেকে জানি। তারপর আস্তে আস্তে আমার এরকম টাইপ একটা যে বিতর্ক এই টাইপের হয়, বা এখনো এমনকি এখনকার দিনে আমি বিতর্কের যে জাজ যারা থাকেন সেই জাজমেন্টের জায়গা তো আমাকে অনেক জায়গা থেকে ডাকা হয়।
যেন মানে স্কুল লেভেলে যে জাজমেন্টটা হয় সেখানেও আমাকে ডাকা হয় যে তুমি বিতর্কের জাজমেন্টটা করো। এবার ভালো লাগে বিতর্ক এই বিষয়গুলো। একটি বিতর্কিত প্রশ্ন আমি করছি। হুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গণতন্ত্র নিয়ে তুমি কথা বললে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বর্তমান ব্যবহার, ডু ইউ ফিল দ্যাট এটা কোনো জায়গা থেকে আনএমপ্লয়মেন্ট করতে পারে? হ্যাঁ, এখনকার বর্তমান যা চাকরির যা দুরবস্থা, এটাই আমার কালকেই বিপক্ষের বিষয় ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো ভালো করতে পারে না। তা আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিকে যেমন ভালো করেছে, অন্যদিকে তেমনি খারাপও করেছে। কারণ মানুষই তো এটা বানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আবার মানুষকে তত যন্ত্র তো দিচ্ছেই বিজ্ঞান, তার সাথে সাথে যন্ত্রণাও বাড়িয়ে দিয়েছে এই বর্তমান সভ্য সমাজে। আজকালকার দিনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে মানুষের স্বাভাবিক কর্মজীবন ব্যাঘাত ঘটেছে, মানুষের চাকরি ব্যবস্থা ব্যাঘাত ঘটেছে। এই জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো মানুষের ভালো করতে পারে না। ভালো এই মানুষ নিয়ন্ত্রণে রাখতে পারছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। আমি চাই যেন মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগাক। আজকে এত সুন্দর আমাদের এই পজিটিভ বার্তার যে ভাইবস, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই গৃহীত। এই যে আমার সাথে আপনি যেমন কথা বলছেন, এখানে যেমন পুরো সেট আপটা যেমন রেকর্ড হচ্ছে, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা যেমন একদিকে ভালো, কিন্তু মানুষ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে অন্য কাজে লাগাচ্ছে। হয়তো কোনো একটা মানে আমারই একটা ছবি সেটা বিকৃত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্য কিছু একটা দেখাচ্ছে। এই জিনিসগুলোকে আমি সাপোর্ট করছি না। আচ্ছা, মানে নেগেটিভ যে দিকটা আছে হ্যাঁ, আর্টিফিশিয়াল মানে ইন্টেলিজেন্স, সাপোর্ট করছি না। একটা ভালো দিক আছে, একটা অবশ্যই খারাপ দিক আছে প্রত্যেকটা অবশ্যই বিষয়ে। সেটা প্রত্যেকেরই, প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে। খারাপ দিকটা যতটা সম্ভব বর্জন করতে আমরা পারি, সেই কারণেই আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠান, যাতে আমরা ভালো দিকটাকেই তুলে ধরবো এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম, সেই পরবর্তী প্রজন্মের কাছে যেন আমরা একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারি, সেটাই আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য। আবার এই যে পজিটিভ বার্তার অনুষ্ঠানে তুমি এসেছো, তো সৌরভ, তোমার যারা বন্ধু বান্ধব, তোমার যারা উত্তরসূরি, তাদের কাছে তোমার মেসেজ কি আছে? পজিটিভ বার্তার এখানে আসার আমার একটাই উদ্দেশ্য হলো যে আমি পজিটিভ বার্তাতে এসেছি, আমার বার্তাই হবে বি পজিটিভ। কারণ আমার ব্লাড গ্রুপও বি পজিটিভ, অতএব আমি এসছিও বি পজিটিভ। ঠিক আছে, এবার আমার যারা বন্ধু বান্ধব বা এখন যারা শ্রোতা, যারা পজিটিভ বার্তা থেকে যারা দেখছেন এই অনুষ্ঠানটা, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা লাইফে যেখানেই যাবেন যেন পজিটিভ ভাইব নিয়ে যাবেন। একটা কাজ আমি পারছি না তার মানে এটা নয় যে আপনি ওখানে হেরে যাচ্ছেন। লাইফে যদি আপনার শেষ হয়ে যায় যে কোনো জিনিস, আপনি আবার শূন্য থেকে শুরু করুন, কারণ শূন্যর পর থেকেই আবার কিন্তু এক আসবে। এই ভাইব নিয়ে আপনি যদি এগোন, দেখবেন লাইফে কখনো কিন্তু অসফল হচ্ছেন না। আর একটা বিষয় যেটা আমি বলবো, জীবনটা কখনো থেমে থাকে না। আপনি যে কাজটা করছেন সেই কাজটায় কোনো সাফল্য পাচ্ছেন না, তবে আপনার উচিত একটু থেমে গিয়ে আবার নতুন করে শুরু করা। এর জন্য আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে সাহায্য নিতে পারেন, আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য নিতে পারেন, কিন্তু আপনি এগিয়ে চলুন, লাইফে কখনো থেমে থাকবেন না। একদমই তাই। আমাদের যে মূল যে আলোচনার পর্ব, সেটা ছিল যে সোশ্যাল মিডিয়ায় আমরা কিভাবে ভিউয়ার্স বাড়াবো এবং আরো জনপ্রিয় কি করে হয়ে উঠবো। কারণ এখন যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে কিছু কিছু ইনফ্লুয়েন্সার প্রত্যেক দিন তারা যেটা করে সেটাই তুলে ধরছে। এরকম না যে বিখ্যাত কিছু কন্টেন্ট নিয়ে তারা ডেলি ভাবছে, কারণ কন্টেন্ট ক্রিয়েশনটাও একটা খুব শক্ত কাজ। তো সেই বিষয়ে যদি তোমার কোনো সাজেশন থাকে, কারণ এটা নিয়ে অনেকে কেরিয়ার গড়তে চায়। এখন ফেসবুকে যেটা হয়েছে, ফেসবুক এখন প্রত্যেককেই মনিটাইজেশনের সুযোগ দিয়েছে। মানে স্টার পাঠানো থেকে শুরু করে এখন তো ফেসবুক মানে রীতিমতো যথামতো এখন ভালো রেটিং একটা অ্যাপে চলে গেছে। ফেসবুকের সাথে সাথে এখন ইনস্টাগ্রামটা কিন্তু সেই হারে নেই, কারণ ফেসবুকে এখন মানুষ যে হারে রিলস পোস্ট করছেন বা যে হারে মানুষ মনিটাইজেশনের সুযোগ পাচ্ছেন, সেটা কিন্তু এক প্রকার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম বলা যেতে পারে। কারণ অনেকেই দেখছি যারা একসময় বসে থাকতো, তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়েছেন। তা আমার মনে হয় এটা একটা যেমন ভালো দিক, কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে দয়া করে কেউ কোনো খারাপ দিকে যাবেন না বা খারাপ কাজ করবেন না, আমার এটাই মনে হয়। আর সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার অনেক মানে সোর্স আছে। এই যেমন আমি যেমন কবিতা লেখালেখি করতাম, তা কবিতা লেখালেখি থেকে আমি কিন্তু ওখানে কোনো ইনকাম সোর্স আমি কিন্তু দেখিনি। এবার একটা লাইফ যখন এগিয়ে যাবে, হয়তো কোনো না কোনো সময় হয়তো এই কবিতা থেকে নিয়েই হয়তো আমি ইনকাম করতে পারবো। সেটা হয় কোনো বই লিখে হতে পারে বা কোনো গল্প বা কোনো উপন্যাস, মানে আমি এখনকার কথা বলছি না, যখন আমি ভবিষ্যতে যদি এটাকে নিয়ে যদি ভাবনা চিন্তা করি। এই যেমন অনেকে রিলসের পথটাকে বেছে নিয়েছেন, অনেকে ফুড ব্লগার বা হয়তো ইউটিউবার, যারা হয়তো ফেসবুকের মাধ্যমে ভিডিও সোর্সটাকে টানছেন এবং ভিউয়ার্সদেরকে ইউটিউবে নিয়ে আসছেন। আর ফেসবুক যতটা আলাদা, ইউটিউব তার সমপরিমাণ অনেকটাই আলাদা। ইউটিউব কিন্তু পুরোটাকেই মানে বিচার করে, ইউটিউব মনিটাইজেশনের পুরো জিনিসটাকে বিচার করছে 1 বছরে
1000 সাবস্ক্রাইবার হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, তবেই তিনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন। আর ইউটিউবের মনিটাইজেশনের যদি প্রথম টাকাটা যেটা ঢুকবে, সেই টাকা ঢোকার পরেই মানে আপনাকে আরো কাজ দেখাতে হবে। যে আপনি 2000 টাকাই পাচ্ছেন ধরুন, তো 2000 টাকার পরেও কিন্তু মানে আপনাকে সেই টাকাটার বেশি পরিমাণ কাজ দেখাতে হবে, তবে আপনি পরবর্তী লাইফের মানে পরবর্তী যখন আপনি পাবেন সেই টাকাটা আরো একটু বেশি পরিমাণে পাবেন। তাছাড়া ইউটিউবে কিন্তু কপিরাইট দেওয়া যায়। ইউটিউবে আপনি কোনো গান বা অডিও ইউজ করছেন, সেক্ষেত্রে আপনাকে একটা লাইসেন্স কিনতে হয়, সেটা ডলারের কিন্তু অনেকটাই বেশি, যেটা আমাদের ভারতীয় টাকার। ফেসবুকে কিন্তু এখন অবধি সেটা নেই। ফেসবুক একটা জিনিস করে, ভিডিওটা কিন্তু ডিলিট করে না। মানে অন্য কোনো কপিরাইট যদি আপনি ইউজ করেন তাহলে ভিডিওটা ডিলিট হয় না, ভিডিওটা কিন্তু মিউট হয়ে যায়। সেক্ষেত্রে অডিও বা ভিডিও যাই চালাবেন ব্যাকগ্রাউন্ডের মিউজিকে একটু ভেবে চিন্তে চালান, কারণ যেই সিঙ্গারই মানে সেই গানটা করছেন একটু যেন মানে তাদের কাছ থেকে যেন মতামতটা নেওয়া যায়, যে তার জন্য তাদের নিজস্ব মেইল আইডিও দেওয়া থাকে সেই গানের বা ভিডিওটা নিচে। আচ্ছা, আমি নিজেও একসময় ইউটিউব করেছি। আমি এমনকি আরেকবার রিপিট করতে বলবো ইউটিউবের ভিউয়ার্স বাড়ানো এবং পুরো প্রসেসটা সম্পর্কে। ইউটিউবে যদি ভিডিও কেউ বানান, ইউটিউব বা ফেসবুক সবের ক্ষেত্রে একটাই নিয়ম, হ্যাশট্যাগটা কিন্তু ইউজ করতে হয়। মানে এই হ্যাশট্যাগটাই অনেক কিছু জিনিস বিচার করে। বর্তমানে ট্রেন্ডিং যে টপিক, যেমন হ্যাশট্যাগ ফেসবুক, হ্যাশট্যাগ ভাইরাল পোস্ট, এই টাইপের ফেসবুক 2024, মানে যখন যেই ট্রেন্ডিংটা চলছে সেই ট্রেন্ডিং এর সাথে গা ভাসিয়ে আমাদেরকে, যদি আপনি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হন, এই যেমন আমার ফেসবুক আছে, আমার ফেসবুক যখন কোনো ছবি আপলোড করি সঙ্গে সঙ্গেই আমার কমেন্টগুলো পাওয়ার জন্য, কারণ আমার ফেসবুকে একটা রিচ দরকার থাকে, সেই কমেন্টগুলো পাওয়ার জন্য আমি @ফলোয়ার্স, কমেন্টার্স এবং হাইলাইট এই 3টে করে দিলে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু মানে চলে যায়, সেটা তাকে মেনশন করা যায়। এখন আলাদা আলাদা করে ফেসবুকে কিন্তু মেনশনের দরকার পড়ে না। আর ইউটিউবে যেটা করবেন, ইউটিউবে প্রত্যেকটা জিনিসে মানে ট্যাগ করা থাকে। সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে, বা আপনি ফোন থেকেও করতে পারেন ডেস্কটপ মোড অন করে, সেক্ষেত্রে আপনাকে ট্যাগটা বসাতে হবে। ওই মানে যেই গানটা আপনি বানাচ্ছেন বা যে ভিডিওটা আপনি বানাচ্ছেন, সেখান থেকে আপনি ট্যাগগুলো ইউজ করতে পারেন। মানে সেই গানটার একটা আনকাট কপি সেইটা লিখলেন, কারণ মানুষ যেই হিসাবে সার্চ করবে সেই হিসাবে কিন্তু আপনার ভিউজটা যাবে। খুব ভালো লাগলো দেবরাজের থেকে এই সমস্ত জিনিসগুলো শুনতে পেয়ে। সমস্ত বিষয়ে আমরা ইউটিউব এবং ফেসবুকে কিভাবে আমাদের ভিউয়ার্স ফলোয়ার্স এগুলো বাড়াবো সেগুলো নিয়েও খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝালো। এবং আশা রাখবো যারা আগামী দিনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চাও বা নিজেদের একটি পরিচিতি তৈরি করতে চাইছো সোশ্যাল মিডিয়াতে, তাদের এই আমাদের আজকের বিকাশ টক শো খুব উপকারে আসবে এবং কাজে আসবে। যেহেতু আজকের বর্তমান যুগের ছেলে হলো দেবরাজ, এবং দেবরাজ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে, ইংরাজি সাহিত্যে। দেবরাজের থেকে যেহেতু বলেছিল আমি কবিতা লিখি, আমি যে কোনো ভাষায় একটি কবিতা শুনতে চাইবো। আচ্ছা, হ্যাঁ, বর্তমান সমাজে দাঁড়িয়ে আমি একটা কবিতা লিখেছিলাম, যেটা হচ্ছে এখন তো চাকরির সংস্থান তো খুবই কম, মানে বর্তমান এই সমাজে দাঁড়িয়ে চাকরি নেই সেটা আমি বলবো না, কিন্তু চাকরিটাকে ধরতে জানতে হবে। কারণ সঠিক পথে এগোলে আমার মনে হয় যে চাকরি কিন্তু অবশ্যই আছে, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কবিতা লিখেছিলাম, লড়াই। যে ছেলেটা শহরে শহরে ঘুরছে সারা রাত, দিনের শেষে পায় না সে এক মুঠো ভাত। দুনিয়াটাই তো বেপরোয়া, পাত্তা পায় না কেউই, এখনো তো অনেক কিছুই দেখা বাকি। মধ্যবিত্ত আমরা সবাই, প্রমাণ হয় বারবার, লড়াইটা কিন্তু একার নয় সব্বার। শত বাধা পেরিয়ে জিতবে তুমি একদিন, সেটাই হবে তোমার জীবনের একমাত্র সুদিন। জীবনমুখী এই প্রতিযোগিতায় হারতে যদি হয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ছোটখাটো ব্যাপারে করো না কোনো বড়াই, জীবন যুদ্ধে জিতবে তুমি, করে যাও লড়াই। এটা আমার একটা কবিতা, খুব সুন্দর, যেটা আমার একটা ম্যাগাজিনেও এটা প্রকাশ পেয়েছে। খুব সুন্দর একটি কবিতা আমরা দেবরাজের থেকে শুনলাম। সত্যি একটা পজিটিভ ভাইবস এর মধ্যে কাজ করছে, কারণ এই যে পজিটিভ বার্তার অনুষ্ঠান, সেখানে তুমি যে কবিতাটি শোনালে তার জীবনমুখী একটি কবিতা। কিভাবে একজন বেকার যুবক যুবতী তার জীবন প্রতিদিনের যে কর্মযোগ্যে যাওয়ার জন্য তার যে লড়াই, সেই নিয়ে তোমার কবিতা, তোমার লেখা, তোমার বিতর্ক জীবন আরো সমৃদ্ধ হোক। আমরা পুরো পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে তোমাকে তোমার আগামী দিনের শুভেচ্ছা জানাই। তুমি অনেক বড় হও এই কামনা নিয়ে আজকের আমাদের এই টক শো এখানেই শেষ করছি। ধন্যবাদ।